আহত বাঘিনীর শেষ চাল, এক চালে শেখ হাসিনার বাজিমাত। এদিকে ডেডলাইন দিল দিল্লি, 1.5 মাসেই ক্ষমতা হারাচ্ছে বিএনপি সরকার। এই মুহূর্তে বাংলাদেশের সরকার চরম আতঙ্কে রয়েছে যে আগামী দিনে মারাত্মক কিছু হতে পারে যা ওরা সামাল দিতে পারবে না। কেননা গতকাল অমিত শাহের তরফ থেকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে নিযুক্ত করার পরে এমন কিছু বয়ান দেয়, বা আমি তো বলবো হুমকি দেয়, যাতে বাংলাদেশিদের প্যান্ট ভিজে গেছে। হঠাৎ করে বিশ্ব রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র যখন পশ্চিম থেকে ক্রমশ প্রাচ্যের দিকে সরে আসছে, তখন এই অঞ্চলের প্রতিটি রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ বৈশ্বিক প্রভাব তৈরি করছে। ঘুরে যেতে শুরু করেছে দক্ষিণ এশিয়া সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির মোড়। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় এবার ঘুম উড়েছে বাংলাদেশের। পশ্চিমবঙ্গের ক্ষমতা বদল কিভাবে বিপদ বাড়ালো বাংলাদেশে? পশ্চিমবঙ্গে মমতা আউট আর বিজেপি ইন। বাংলায় ক্ষমতায় আসার পরই ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার 45 দিনের ডেডলাইন ঘোষণা অমিত শাহের। পশ্চিমবঙ্গ জয়ের পর দিল্লির এখন নতুন মিশন শুরু, বিপাকে পড়ল ঢাকা। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সীমান্ত আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ যেই সীমান্তটুকু ভাগাভাগি করে, সেই সীমান্তের অংশগুলোকে সিলগালা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর থেকে বাংলাদেশের জিহাদি, জঙ্গি, জামাতি, বিএনপি, এনসিপি এদের মধ্যে একটা ভয় দেখতে পাচ্ছেন না? তাদের বিভিন্ন স্টেটমেন্ট সেটাই তো বলে দিচ্ছে তারা অনেক ভীতু, তারা অনেক শঙ্কার মধ্যে আছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় এবার ঘুম উড়েছে বাংলাদেশের। পশ্চিমবঙ্গের ক্ষমতা বদল কিভাবে বিপদ বাড়ালো বাংলাদেশে? পশ্চিমবঙ্গে মমতা আউট আর বিজেপি ইন। বাংলায় ক্ষমতায় আসার পরই ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার 45 দিনের ডেডলাইন ঘোষণা অমিত শাহের। পশ্চিমবঙ্গ জয়ের পর দিল্লির এখন নতুন মিশন শুরু, বিপাকে পড়ল ঢাকা। তবে কেন? খোদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিজেপির জয় মানেই সীমান্তে আতঙ্ক। সেই সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে কেন চিন্তা বাড়ল পাকিস্তানেরও? 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল শুধু ভারতের রাজনীতির মানচিত্রই বদলে দেয়নি, বরং এর কম্পন যেন অনুভূত হচ্ছে সীমান্তের ওই পারেও। দেখুন, চাণক্যর নীতি অনুসারে একটা ছোট প্রতিবেশী রাষ্ট্র যদি সবসময় বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতার মাঝে, যেমন ধরুন ভারত বনাম চীন, এক্ষেত্রে ব্যালেন্সিং বা দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে, তবে বড় শক্তির জন্য তা কৌশলগত চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর বাংলাদেশ এতদিন ধরেই দুই নৌকায় পা দিয়েই চলছিল। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার আসায় দিল্লির হাত এখন আরো অনেক বেশি শক্তিশালী হলো। আর এক্ষেত্রে বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য যেন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। বাংলার নির্বাচনের ফলাফল আসার পর থেকেই আমরা দেখছিলাম বাংলাদেশের বিদেশমন্ত্রী খালিল উর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিভাবে তাদের ভয় ও আশঙ্কার কথা জানিয়েছিলেন। তাদের ভয় হলো পুশব্যাক, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রসঙ্গ সামনে আসতেই এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশের প্রশাসন। এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন যে প্রায় 2860টি নাগরিকত্ব যাচাইয়ের মামলা এখনো পর্যন্ত বাংলাদেশের কাছে ঝুলে আছে। ভারত চায় এর দ্রুত ভেরিফিকেশন করতে। অন্যদিকে বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও স্পষ্ট জানিয়েছেন যে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেশ ছাড়া করতে হবে। দেখুন, এর আগের ভিডিওতেও আমি এই বিষয়ে আলোচনা করেছি যে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 4000 কিলোমিটারে 81% এখন বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার অধীনে। এতদিন জমি অধিগ্রহণের সমস্যায় কাঁটাতারের বেড়া বা ফেন্সিং আটকে ছিল, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন 45 দিনের ডেডলাইন দিয়েছেন। এর ফলে 600 একর জমি দ্রুত অধিগ্রহণ করে 5 স্তরীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে, যার ফলে আইএসআই বা ভারত বিরোধী শক্তির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ এখন সিল হতে চলেছে। তবে ভয়ের মাঝেও বাংলাদেশের জন্য এখন একটা আশার আলো হলো তিস্তা জলবন্টন চুক্তি। 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে যে জলবন্টন চুক্তি আটকে ছিল, এখন তা বাস্তবায়নের পথ পরিষ্কার বলেই মনে করা হচ্ছে। এই তিস্তা নদী ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুবই কাছে। এখানে চীন বিনিয়োগ করতে আগ্রহী ছিল আগাগোড়ায়, কিন্তু এখন কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকায় ভারত এই প্রকল্পে নিজেই দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, যা চীনের প্রভাবকে রুখতে সক্ষম। অন্যদিকে বাংলাদেশের শক্তি নিরাপত্তার একটা বড় অংশ ভারতের উপর এখন নির্ভরশীল। যেমন ঝাড়খণ্ডের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশের 7 থেকে 10% বিদ্যুৎ যায়। সম্প্রতি বাংলাদেশ এই চুক্তির শর্ত নিয়ে প্রশ্নও তুলেছিল। ভারত সরকার
তাৎক্ষণিকভাবে তাদের নীতি পরিবর্তন করে জানিয়েছে যে এই বিদ্যুৎ এখন ভারতেরই অভ্যন্তরীণ গ্রিডেও সরবরাহ করা যাবে। অর্থাৎ ভারতের তরফ থেকে এটা একটা পরিষ্কার কূটনৈতিক বার্তা যে শক্তি নিরাপত্তা নিয়ে অতিরিক্ত দর কষাকষি বাংলাদেশের জন্য হিতে বিপরীত হতে পারে। এরই মধ্যে কিছু তথ্য বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এতদিন কেন্দ্রকে এড়িয়ে বাংলাদেশের বর্তমান সরকার বা তারেক রহমানের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন, যা ছিল এক ধরনের প্যারা ডিপ্লোমেসি। মানে এইভাবেই তিনি নিজেকে একটা আলাদা চ্যানেল হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের এই ঐতিহাসিক হারের ফলে সেই স্বতন্ত্র চ্যানেলের অস্তিত্ব কার্যত শেষ হয়ে গিয়েছে। এখন ঢাকাকে সমস্ত আলোচনার জন্য সরাসরি দিল্লির মুখোমুখি হতে হবে। এছাড়া এই নির্বাচনে মতুয়া সম্প্রদায় বিজেপির হয়ে গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। 2019 সালে এনআরসি নিয়ে আতঙ্ক থাকলেও 2024 সালে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা মতুয়াদের পুনরায় বিজেপির হিন্দু শরণার্থী পরিচিতির দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো সিএএ কে ভারতের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা হিসেবে দেখলেও ভারতের জন্য এটা ছিল একটা বিশুদ্ধ মানবিক ও রাজনৈতিক পদক্ষেপ। অন্যদিকে চলতি বছরের আগামী ডিসেম্বরে 1996 সালের গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদও শেষ হচ্ছে, যার ফলে এটা পুনর্বিকরণের সময় ভারত এখন অনেক বেশি কঠোর শর্ত আরোপ করতে পারবে বাংলাদেশের কাছে। 54টি আন্তঃসীমান্ত নদীর জন্য নির্ভরশীল বাংলাদেশ এখন বুঝতে পারছে যে ভারতের সাথে শত্রুতা করা তাদের ইকোনমি এবং ভৌগোলিক অবস্থানের জন্য ঠিক কতটা ঝুঁকিপূর্ণ। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে অনুপ্রবেশ শুধু একটা জনসংখ্যার পরিবর্তনই নয়, এটা একটা জাতীয় নিরাপত্তার হুমকিও। সীমান্তের অনেক বাড়ি এমনভাবে অবস্থিত যেন খানিকটা এরকম যে রান্নাঘর ভারতে আর শোবার ঘর বাংলাদেশে। আর এই পোর্টস বর্ডার বা আলগা সীমান্তের সুবিধা নিয়েই আল কায়দা বা জামাতের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো দিনের পর দিন এতদিন ধরে ভারতে প্রবেশ করছিল। 370 ধারা বাতিলের পর যেমন কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের এই অনুপ্রবেশ ইকোসিস্টেমকে ধ্বংস করাই এখন বিজেপির প্রধান লক্ষ্য। সুতরাং পশ্চিমবঙ্গে বিজেপির জয় কেবল একটা ক্ষমতার পরিবর্তনই নয়, এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটা টার্নিং পয়েন্টও বটে। ভারত এখন তার পূর্ব দিকের সীমান্ত পুরোপুরি সিল করতে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে বাংলাদেশের জন্য বার্তাও খুব স্পষ্ট। ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশে উন্নয়ন সম্ভব, কিন্তু ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত করলে তার ফলাফল খুবই খারাপ হবে সমগ্র বাংলাদেশের জন্য। এখনো ঠিকমতো পশ্চিমবঙ্গের সরকার তৈরি হলো না, ওদিকে তার আগেই আমাদের প্রতিবেশী দেশের সরকার এমনভাবে আটকে উঠেছে যেন সরাসরি ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থায় পৌঁছে গেছে। যেখানে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যেরকম আমাদের দেশে গৃহমন্ত্রী অমিত শাহ রয়েছেন, ঠিক তেমনই বাংলাদেশের গৃহমন্ত্রী সালাউদ্দিন আহমেদ করুণ আবেদন জানিয়েছে যে পশ্চিমবঙ্গে এইভাবে সরকার পাল্টানোর পর আমরা আশা করি ভারত যেন পুশব্যাক না করে। অর্থাৎ সহজ ভাষায় এই মুহূর্তে বাংলাদেশের সরকার চরম আতঙ্কে রয়েছে যে আগামী দিনে মারাত্মক কিছু হতে পারে যা ওরা সামাল দিতে পারবে না। কেননা গতকাল অমিত শাহের তরফ থেকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে নিযুক্ত করার পরে এমন কিছু বয়ান দেয়, বা আমি তো বলবো হুমকি দেয়, যাতে বাংলাদেশিদের প্যান্ট ভিজে গেছে। কেন সেটাও আমি বলবো, তবে তার আগে গৃহমন্ত্রী অমিত শাহ ঠিক কী হুমকি দিয়েছে সেটা আগে শুনুন। ওনার বক্তব্য ছিল, ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায় আমাদের সরকার আছে, আসামে আবার আমরা সরকার করেছি, এবং ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর এখন আমরা বাংলাকে একটা অভেদ্য দুর্গে পরিণত করব, যাতে করে অবৈধ অনুপ্রবেশকারীদের তো ভুলেই যায়, এখানে যারা বাংলাদেশিরা গরু চুরি করে বা গরু পাচার করত তাকেও ব্রুটালি আমরা ক্র্যাকডাউন করব। এবং এর জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে, অর্থাৎ সহজ ভাষায় এখানে বাংলা, আসাম আর ত্রিপুরার সরকার কোঅর্ডিনেটভাবে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেবে, যাতে এই কাংলুরা দেশে ঢুকতেই না পারে। আর যারা ঢুকেছে তাদের তো জামাই আদর দিয়ে আবার ফেরত পাঠানো হবে। ব্যাস, এতেই বাংলাদেশ বুঝে গেছে আগামী দিনে কী হবে। যার আওতায় মাত্র 2 দিন আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, ইনি কিন্তু সেম ব্যক্তি যাকে ভারত সিলেক্ট করেছিল ইউনিস আমলে ক্ষমতা ইউনিস থেকে বিএনপিকে ট্রান্সফারের জন্য, যেটা নিয়ে আমি আগেও বহুবার বলেছি। তবে এটুকু বলে রাখি যে এই ব্যক্তি বিরাট চালাক ব্যক্তি, যেটা বাংলাদেশিরা পরে বুঝবে যে হামজা শুধু পাকিস্তানে নয় বাংলাদেশেও আছে। যাই হোক, তো এই খলিলুর রহমান ফেসবুকে পোস্ট করে যে যদি ভারত এবারে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পুশব্যাক করে আমরাও কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেব। ইন্টারেস্টিং ব্যাপার হলো ফেসবুকে বাংলাদেশি জনগণ খুব অ্যাক্টিভ, তো ওদেরকে খুশি করার জন্য এই ধরনের একটা বয়ান দিয়ে দিল। কিন্তু এই ব্যক্তি এটা বলেনি যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কী অ্যাকশন নেবে। মানে সত্যি আমি নিজেও জানতে চাই ওরা ঠিক কী করতে পারে। সেনা মোতায়েন করে হামলা করবে, নাকি যাদেরকে ফেরত পাঠানো হবে ওদেরকেই তারা করবে? আমি জানি না বাংলাদেশ কী করবে। তবে ইতিমধ্যেই খবর আসছে যে বাংলাদেশ তাদের বর্ডার গার্ডদের হাই অ্যালার্টে রেখেছে যে কেউ যেন আমাদের দেশে ঢুকতেই না পারে। কিন্তু সেগুড়ে বালি এই বয়ান আসার পরের দিনই আমাদের বিদেশ মন্ত্রণালয় পাল্টা বয়ান দেয় এবং অফিসিয়ালি একটা ইনডাইরেক্ট হুমকি দিয়েছে বলতে পারেন ভারত সরকারের তরফ থেকে, যেখানে ভারতের দাবি আমাদের কোর ইস্যু এই অবৈধ বাংলাদেশিরা এবং আমরা ওদেরকে তাড়াবই, যার জন্য বাংলাদেশের সরকারেরও সাহায্য লাগবে। এখন এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেবলমাত্র সীমান্তে পুশব্যাক করে 10 কোটি অবৈধ জেহাদিদের তাড়ানো যাবে না, হয়তো কিছু হাজার বা লাখ পপুলেশন তাড়ানো সম্ভব, কিন্তু পুরো বাংলাদেশি মুসলিমদের ফেরত পাঠানোর জন্য
ভারত বাংলাদেশের মধ্যে একটা সিস্টেম বা করিডোর তৈরি করতে হবে, এবং এই জন্যই তো হাসিনা গেছে আর এই বিএনপি মোল্লাদের পার্টি এসেছে। যেটা আমাদের বিদেশ মন্ত্রণালয়ের এই বয়ানে স্পষ্ট যে বাংলাদেশকেও নির্দেশ দেওয়া হচ্ছে যেন ওরা কোঅপারেট করে আমাদের সাথে। আর এই বয়ানের পরেই বাংলাদেশের সুর নরম হতে শুরু করে দিয়েছে। কারণ টু বি অনেস্ট, আপনারা একটু নিজেরাই ভাবুন, বিজেপি প্রচুর রাজ্যের ইলেকশন জিতেছে, মহারাষ্ট্র, হরিয়ানা, ওড়িশা, যেটা তো একসময় অসম্ভব মনে হতো, ওদিকে ছত্তিশগড়, দিল্লি সব জিতলো। তাও গোটা বিশ্বের মিডিয়া এইভাবে পাগলের মতন রিপোর্ট করেছে এগুলো নিয়ে না। তাহলে পশ্চিমবঙ্গে স্পেশাল কি যে আমেরিকার রাষ্ট্রপতি পর্যন্ত এর জন্য প্রাইম মিনিস্টার মোদীকে অভিনন্দন জানাচ্ছে? কারণটা খুব সহজ, গোটা বিশ্ব জানে, স্পেশালি এই ডিপ স্টেটের ইকোসিস্টেম জানে যে ওরা পশ্চিমবঙ্গকে দরজা হিসেবে ব্যবহার করেছে ভারতকে ডিস্টেবল করতে। এবং যতদিন পশ্চিমবঙ্গে মুসলিম শাসন ছিল, তা সে মমতার মাধ্যমে হোক বা ভামেরা, প্রত্যেকেই ডিপ স্টেটের অ্যাসেটস ছিল, যারা বাংলাদেশের সরকারের সাথে মিলে খুবই পরিকল্পিতভাবে কাংলুদের এদেশে ঢোকাচ্ছিল। তো এখন এত বছর পর সেই জোটটা ভেঙে গেল মাত্র একদিনে। এরপর কিন্তু নতুন করে কাংলোরা ভারতে ঢুকতে পারবেন। কিন্তু যদি আমরা বাংলাদেশ আর ভারতীয় রাজ্যগুলোর ম্যাপটা দেখি, তাহলে বুঝবেন যে বাংলাদেশের চারিদিকে মূল যে পয়েন্টগুলো ছিল, পশ্চিমবঙ্গ, আসাম আর ত্রিপুরা, এখানে বিজেপি নিজেদের ফোর্স অ্যাক্টিভ করবে একসাথে। কারণ এই তিনটে রাজ্যে ওরা নিজের দমে সরকার গড়েছে। মেইনলি পশ্চিমবঙ্গে, কারণ যদি বাংলাদেশিদের মেনল্যান্ড ভারতে ঢুকতে হয়, তার একমাত্র রাস্তা বাংলা, এবং ওদের যে পরিচয়পত্র তৈরি হয় সেটাও কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গতেই হয়। এখন সেই সমস্ত ডকুমেন্টস এবং যারা এই পুরো ভুয়ো ডকুমেন্টস তৈরিতে কাজ করতো, যে ইকোসিস্টেম রয়েছে, তাদের বিরুদ্ধে যদি স্টেট গভর্নমেন্ট ক্র্যাকডাউন করে এবং এদের সমস্ত নথিপত্র পেয়ে যায়, তাহলে সেটা কেন্দ্র সরকারের কাছেও যাবে, এবং তার উপর ভিত্তি করেই কাংলুদের শনাক্ত করা হবে গোটা দেশ জুড়ে। এরপর যেহেতু বাংলাদেশের পুরো মেজর বর্ডার এলাকায় সরকার পাল্টে গেল, এখন যদি ভারত সব দিক থেকে পুশব্যাক শুরু করে, তখন বাংলাদেশের সরকার কোথায় কোথায় ফোর্স মোতায়েন করবে? পুরো বর্ডারে নজর রাখতে গেলে ওদের যে পরিমাণ বাজেট লাগবে, আপনাদের মনে হয় সেটা বাংলাদেশের আছে? আর যদি বাংলাদেশের সরকার সীমান্তে উত্তেজনা তৈরি করে এই মুহূর্তে, তাহলে কিন্তু সব দিক থেকে ঠোকাই করবে ভারত, এবং ভারত এটাই চাইবে যে উত্তেজনা তৈরি হোক এবং সেই সুযোগে আমরাও বড়দান মারতে পারি। ফলে বাংলাদেশের কাছে দুটো রাস্তা, হয় ওরা ভারত সরকারের সাথে কোঅর্ডিনেট করে ধাপে ধাপে এদেরকে ফেরত নেবে, নতুবা পশ্চিমবঙ্গ থেকে যদি একসাথে লাখো লাখো অবৈধ জিহাদিদের রাজ্য সরকার পুশ করে। স্পেশালি মাথায় রাখবেন, এখানকার হিন্দুরাও মারাত্মক ক্ষেপে আছে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে তাকে নিয়ে। ফলে শুধু যে সরকার একা কাজ করবে তাই না, সাধারণ মানুষ, হিন্দু সংগঠন সকলে মিলে কাজ করবে। তাই এটা দেখেই বাংলাদেশের সরকারের এখন হাতে পায়ে ধরার মতন অবস্থা, যেন এই বিজেপি সরকার একসাথে সমস্ত কাংলোদের ফেরত না পাঠিয়ে দেয়। প্রথাগত ধারায় কূটনীতিকের বাইরে গিয়ে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন তার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার সার্জিও গোরকে। গোর শুধু ভারতের রাষ্ট্রদূত হিসেবে নয়, দক্ষিণ ও মধ্য এশিয়ার ট্রাম্পের বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব ঠেকানোর যে মার্কিন লক্ষ্য, তার দূত হিসেবে 30 এপ্রিল 4 দিনের সফরে নেপালে যান সার্জিও গোর। শেষ সফরে তিনি নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিচান্নে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ভাগেলের সাথে বৈঠক করেন। এই সফরকে গোর হাইলি প্রোডাক্টিভ বললেও নেপালের একাধিক গণমাধ্যমের খবর হলো দেশটির প্রধানমন্ত্রী বালেন শাহ ট্রাম্পের দূত সার্জিও গোরের সাথে বৈঠক করতে রাজি হননি। দক্ষিণ ও মধ্য এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান ফরেন পলিসিতে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বা সমপর্যায়ের মন্ত্রীদের সাথে বৈঠক করবেন, কোনো রাষ্ট্রদূত বা দূতের সাথে নয়। দ্য কাঠমান্ডু পোস্টের মতো নেপালের প্রথম সারির গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বালেন শাহের এই দেখা না করার পেছনে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে দূরত্ব তৈরি হয়েছে তার হাত থাকতে পারে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বলয় ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছিল ভারত তাদের সবচেয়ে বড় অপরিহার্য অংশীদার। এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষার জন্য অস্ট্রেলিয়া, ভারত আর জাপানকে নিয়ে ইউএস গঠন করেছে কোয়াড, যেখানে ভারতই তার আসল শক্তি। প্রশ্ন হলো, সেই ভারতের সাথে কি নিয়ে মার্কিন পড়াশোনার দূরত্ব তৈরি হলো বা হতে পারে? কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে ভারত ও মার্কিনদের মধ্যে দূরত্বের জন্য দুটো ইস্যু তৈরি হয়েছে। এক হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আর দ্বিতীয় হলো মিয়ানমার রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ ম্যাটেরিয়ালস, যেটি যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র চীনের দখলমুক্ত করতে চায়। পুরোপুরি দখলমুক্ত না করতে পারলেও অন্ততপক্ষে ভাগ চায়। বাংলাদেশের 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আঞ্চলিক রাজনীতিতে ভারত কৌশলগত দিক থেকে পিছিয়ে পড়ে। ইউনূসের আমলে দেশ দুটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা গিয়েছিল বাংলাদেশে বিএনপি ক্ষমতার মসনদে বসার আগে থেকেই। অনেকে নতুন দিগন্তের সূচনাও দেখে ফেলেছিলেন। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রথম ভারত সফরেও সেই শুভ লক্ষণ দেখা গিয়েছিল। কিন্তু ভারতের বিধানসভা নির্বাচনের ভোটের ফল সবকিছু যেন রাতারাতি পাল্টে দিয়েছে। বাংলাদেশকে ঘিরে ভারতের যতগুলো সীমান্ত এলাকা আছে তার সবগুলোতে এখন ক্ষমতাসীন বিজেপির জয় জয়কার। ভোটের ফল ঘোষণার পর থেকে প্রথমে ঢাকার সীমান্তে পুশির সমস্যা এবং পরে তিস্তা ইস্যু নিয়ে বেশ অস্বস্তি দেখা দেয়। খলিলুর রহমান 1 মাসের মধ্যে 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভারতকে পাল্টা জবাব দেওয়ার
হুঁশিয়ারিও দিয়ে ফেলেন। সাথে যোগ করেন, তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকলে চলবে না। এসব কথা আবার বলেছেন ঠিক চীনে যাওয়ার আগে। সীমান্তে পুশিয়ে নিয়ে যে আশঙ্কা, সেটি বিজেপি সরকার গঠনের সাথে সাথে যেন বাস্তবে রূপ নিচ্ছে। 9 মে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেন। তার আগের দিন মৌলভীবাজার কুলাউড়া উপজেলার মোরেছড়া সীমান্ত দিয়ে 10 বাংলাদেশি নাগরিককে পুশিং করেছে বিএসএফ। 9 মে পরিচয় যাচাই করে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ সদস্যের ছোড়া গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মাইকিং এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিদিন বিকাল 5টার পর সীমান্তের 150 গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভিতরে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করা কিংবা গবাদি পশু চড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। পশ্চিমবঙ্গে বিজেপির এত বড় বিজয় আন্তর্জাতিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এবং ফরেন পলিসি ম্যাগাজিনের দক্ষিণ এশিয়া বিষয়ক কলামিস্ট মাইকেল কুগেলম্যানের সাউথ এশিয়া ব্রিফ শীর্ষক প্রতিবেদন বিখ্যাত ফরেন পলিসিতে ছাপা হয় গত 6 মে। ওই প্রতিবেদনে কুগেলম্যান বলেছেন, ভারতের 4 রাজ্যের সাম্প্রতিক বিজয়ের ফল সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিজেপির এই পুনরুত্থান যেমন ভারতের জাতীয় রাজনীতি তাদের আধিপত্য নিশ্চিত করেছে, তেমনি প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং সম্ভবত আরো কঠোর অধ্যায়ের সূচনা করছে। কুগেলম্যান খুব পরিষ্কার করে লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই বিজয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে এক ধরনের সমঝোতা ছিল, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং তিস্তা ইস্যুতে চীনের সাথে আলোচনার পরও যুক্তরাষ্ট্রের মৌনতার কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও কুয়েতের বিরোধিতার কারণে এক ধরনের অলিখিত পরাজয় নিয়ে পিছু হাঁটে ট্রাম্প বাহিনী। অথচ এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি থাকা পাকিস্তানের উপরই ভরসা করেছিল ট্রাম্প। এটি নিয়ে ভারত সরকারের শীর্ষ মহলে অস্বস্তি আছে। এই যুদ্ধের আগে থেকে অনেক দিন ধরে দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় মাথা ব্যথার কারণ ছিল রেয়ার আর্থ এলিমেন্ট বা দুর্লভ খনিজ। এই খনিজের বিশাল ভান্ডারকে কেন্দ্র করে মিয়ানমার এখন দক্ষিণ এশিয়ার নতুন ইরান হিসেবে আবির্ভূত হওয়ার পথে। মিয়ানমারের উত্তরে গহীন অরণ্য এবং পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই সম্পদ এখন কেবল চীন বা ভারতের মাথা ব্যথার কারণ নয়, বরং ওয়াশিংটনের জন্য এটি একটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। 21 শতকের বৈশ্বিক প্রতিযোগিতার মূল হাতিয়ার হলো প্রযুক্তি, আর প্রযুক্তিকে সচল রাখে রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ ধাতু। রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণীর ল্যান্থানাইডের সঙ্গে স্কান্ডিনিয়াম ও ইট্রিয়াম মিলে মোট 17টি উপাদানকে বলা হয় বিরল খনিজ। প্রায় একই খনিজ ভূমিতে পাশাপাশি থাকে, আলাদা করতে হয় সূক্ষ্ম রসায়ন কারিগরি দিয়ে। বলা হয় 17টি ধাতুর এই গ্রুপ ছাড়া আধুনিক অর্থনীতি কার্যত অচল হয়ে যাবে। কেন? কারণ এই ধাতু ছাড়া আধুনিক যুদ্ধ বিমান থেকে সমরাস্ত্র কিংবা স্মার্টফোন কোনোটাই তৈরি করা যাবে না। ফাইটার জেট, সাবমেরিন সেন্সর, রাডার, নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানির পরিকাঠামো, স্মার্টফোনের খুদ স্পিকার, বৈদ্যুতিক গাড়ির শক্তিশালী মোটর, লিথিয়াম আয়রন ব্যাটারি, উইন্ড টারবাইনের জেনারেটর, সবখানে এগুলো লাগে। বিশেষ করে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে এই উপাদানগুলোর ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো এগুলোকে কৌশলগত উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। টেসলা, বিএমডব্লিউ, টয়োটা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ইভি নির্মাতা প্রতিষ্ঠানই এই উপাদানের উপর নির্ভরশীল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।